মানুষের মাঝে মানুষ হারায়, মিশে যায় জলবিন্দু যেমন সিন্ধু মাঝে। হাজার মানুষের ভিড়ে ভরে ওঠে মেলা, নিঃসঙ্গ সঙ্গী পায় বেলা যায় অবেলা পথে। ভারতবর্ষের অন্যতম প্রসিদ্ধ নদী হল গঙ্গা। সেই গঙ্গা তার বিপুল বিস্তার নিয়ে সাগরে মেশে মহাসমারোহে, যেন জীবন মেশে মহাজীবনের সাথে মহানন্দে। সেই মহামিলনের নামই হলো গঙ্গাসাগর। আমরা এখন সেই গঙ্গাসাগরের উপরই দাঁড়িয়ে। আর গঙ্গাসাগরের মেলা হলো দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। সবথেকে বড় মেলা হচ্ছে কুম্ভ মেলা, তারপরই হচ্ছে এই গঙ্গাসাগর মেলার স্থান। গঙ্গাসাগরে কপিল মুনির মন্দির হলো বিশ্ব সমাদৃত একটি তীর্থস্থান। কিন্তু এই কপিল মুনির মন্দির ছাড়াও এখানে রয়েছে আরও 7টি দর্শনীয় স্থান, যেগুলো না দেখলে গঙ্গাসাগরকে প্রকৃতভাবে চেনাই যাবে না, জানা যাবে না এখানকার জনজীবনের বেঁচে থাকার রসদটা কি। কোন রহস্য লুকিয়ে আছে এই দ্বীপের মাঝে, যেখানে কয়েক বছর আগে দিন ফোরালেই নিভে যেত আলো, নেমে আসতো নিকষ অন্ধকার। এখন সেই গঙ্গাসাগরের হয়েছে আমূল পরিবর্তন। রাস্তাঘাট পাল্টেছে, রাস্তার পাশে বসেছে ইলেকট্রিকের পোস্ট। সেখানকার বিদ্যুতের আলোয় রাত্রি হয়ে উঠেছে দিন। আমরা বাসস্ট্যান্ডকে ডান হাতে রেখে ছোট্ট রাস্তা ধরলাম। প্রথমেই দেখলাম প্রসাদপুরের গ্রহরাজ শনি মন্দির, প্রায় 300 বছরের পুরনো। শহরের অলিগলি পথ বেয়ে যাদের সূর্য ওঠে ও অস্ত যায়, তাদের কাছে এই খোলামেলা পরিবেশ বেশ উপভোগ্য। বাঁধানো রাস্তার উপর দিয়ে আমাদের টোটো ছুটছে এক নিঃশ্বাসে। এবার আমরা দর্শন করব বিশালাক্ষী মন্দির। মন্দির বলতে আমাদের মনের মধ্যে যে ধারণা জন্মায় বিশাল একটা কিছু, এটা ঠিক তেমন নয়। একটি বাড়ির একটি ছোট্ট কামরা, তার মধ্যে রয়েছে দেবী বিশালাক্ষী। কিন্তু এই মন্দিরের মধ্যে রয়েছে আরও 2টি মূর্তি, লক্ষ্মী ও নারায়ণ। সেই মূর্তি দুটি হলো আমাদের আসার মূল আকর্ষণ। যেটুকু জানতে পারা যায়, এই বাড়ির এক সদস্য স্বপ্নদেশ পান যে সমুদ্রগর্ভের এক বিশেষ অঞ্চলে রয়েছে লক্ষ্মীনারায়ণ 2টি মূর্তি। প্রমাণ সাইজের কালো পাথরের মূর্তি দুটি দেখলেই বোঝা যায় যে মূর্তির মাঝে লুকিয়ে রয়েছে এক অমোঘ আকর্ষণ।
তো সেই সদস্য যখন সমুদ্রে যান এবং তার মাছ ধরা জাল দিয়ে সেই মূর্তি দুটিকে সংগ্রহ করে নিয়ে আসেন। সেই মূর্তি দুটিকে দেখার জন্যই মানুষের ঢল নামে এই মন্দিরে। তাই তো মন্দিরের জৌলুস নয়, শুধুমাত্র মূর্তি দুটোর আকর্ষণেই মানুষ দল বেঁধে আসে এখানে। এই সাগর পাড়ে মন্দিরের অভাব নেই, যেমন অভাব নেই মানুষের মনোবল ও দৈহিক শক্তির। তাই তো মানুষ যেখানে দল বেঁধেছে সেখানেই গড়ে তুলেছে একটি মন্দির, নিজেদের সামর্থ্য মতো, নিজেদের সাধ্য মতো তারে সাজিয়ে তুলেছে। সেই একই ধরনের ছোট্ট অথচ বাঁধানো রাস্তার উপর টোটো ছুটতে ছুটতে আমাদের পৌঁছে দিল আইলা গ্রামে। আমরা যেন পৌঁছলাম এক সাগরের পাড়ে, এক বেলাভূমির চরের উপর দাঁড়িয়ে। আসলে এই আইলা গ্রাম হলো আইলা ঝড়ে নির্মূল হয়ে যাওয়া 3টি গ্রাম। সেই নিশ্চিহ্ন গ্রামের নামই এখন আইলা গ্রাম। আমরা জানি আইলা ঝড় 1909 সালে যেটা ভারতের উপকূলে আছড়ে পড়েছিল। উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া এই দ্বিতীয় বৃহত্তম ঘূর্ণিঝড়। এই আইলা জন্ম নেয় 21শে মে এবং এখানে আঘাত করে 25শে মে। প্রায় 15,000-এর মতো মানুষ এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হন। 8টি গ্রাম ধূলিসাৎ হয়ে যায়, তার মধ্যে রয়েছে এখানকার 3টি গ্রাম। যেটুকু জানতে পারা যায় যে এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল 110 কিলোমিটার প্রতি ঘন্টা, যার স্থায়িত্ব ছিল মাত্র 3 মিনিট, এবং 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বয়েছে মাত্র 1 মিনিট। তাতেই এই বিভীষিকাময় পরিস্থিতি। গ্রীষ্মকালে এই চরের প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। আইলার পাড় থেকে বিষণ্ণ মন নিয়ে আমরা এলাম মনসা মন্দিরে।
ডোবা পুকুর, পুকুর পাড়ে খেজুর গাছ, তারই ছায়া পড়েছে জলের ওপর। এ যেন সেই জীবনানন্দ দাশের বাংলার মুখ কবিতা। মাঠে মাঠে কাটা হচ্ছে পাকা ধান, তাতে হাত লাগিয়েছেন পুরুষ মহিলা উভয়েই, এমনকি বাড়ির বাচ্চারাও। পৌষের সকালে হালকা রোদ গায়ে মেখে এমন ভাবে ঘুরতে কার না ভালো লাগে। কাটা ধানের গন্ধ গায়ে মেখে আমরা পৌঁছে গেলাম গোষ্ঠ মন্দিরে। মন্দিরের গায়ে পোড়ামাটির টেরাকোটার কাজ দেখার মতো। বিভিন্ন ধরনের দেবদেবীর ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বিশাল জায়গা জুড়ে রয়েছে মন্দিরের এই চাতাল, তারই একদিকে 3টি মন্দির। সামনেই রয়েছে শিব মন্দির, তার বাঁ দিকে জগন্নাথ মন্দির এবং ডান দিকে গোষ্ঠ মন্দির। এখানে বিভিন্ন ধরনের উৎসব বেশ জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। দেওয়া রয়েছে তারই একটা তালিকা। সব মিলিয়ে মন্দিরের এই মনোরম পরিবেশ মনকে কিছুটা হলেও আকর্ষণ করে এই মন্দিরে কিছুক্ষণ থাকতে। মন্দিরের গায়ে এমনই দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে যেগুলো দেখবার মতো।
পাশের পুকুরে অগুন্তি ছোট ছোট মাছ নির্ভয়ে নিজেদের মধ্যে খেলায় মত্ত। মন্দিরের সীমানা প্রাচীরের গায়ে মহাভারতের নানা মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে। আমরা পৌঁছলাম রামকৃষ্ণ মিশন আশ্রমে। এটিকে বলা হয় মনসা দ্বীপের রামকৃষ্ণ মিশন আশ্রম। রামকৃষ্ণ মিশন মানে শীতের মরশুমে ফুলের সমারোহ। রামকৃষ্ণ মিশন শুধুমাত্র গাছে গাছে ফুলই ফোটায় না, নিষ্পাপ মনুষ্য প্রাণেও ফুটিয়ে তোলে জ্ঞানপুষ্প। সমাজের মধ্যে যারা শোভাবর্ধন করে অবিরাম। এটি হলো প্রার্থনা কক্ষ বা মন্দির। এখানে রয়েছে ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের চিত্র।
রামকৃষ্ণ মিশনে আরও একটি উল্লেখযোগ্য ফুল হলো এই নাগলিঙ্গম। বিভিন্ন মিশনে এই গাছের দেখা মিলবেই। এই নাগলিঙ্গম ফুলের আদি নিবাস দক্ষিণ আমেরিকা, তবে প্রায় 2-3 হাজার বছর ধরে আমাদের ভারতের মাটিতেও এই গাছ ভালোভাবে জন্মায় এবং তার ফুল এবং তার বৃদ্ধি স্বাভাবিক। আমরা এলাম নাগ সরোবরে। কয়েকদিন আগে এখানে বেশ জাঁকজমক করে উৎসব পালন হয়ে গেছে মেলাও। সবথেকে উল্লেখযোগ্য হলো এই যে এখানকার পুজোতে ব্যবহৃত যে কলসি বা কলসির জল, সেই জলই যায় গঙ্গাসাগর পুজোতে। গঙ্গাসাগর পুজোতে সেই জল দিয়ে পুজো চলে। সরোবরের মাঝখানে কালী ও দমনে মত্ত ভগবান শ্রীকৃষ্ণ, তারই মূর্তি তুলে ধরা হয়েছে।
সব মিলিয়ে প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা 7টি দর্শনীয় স্থান দেখে টোটো করে এই সুন্দর রাস্তা ধরে আবার ফিরলাম গঙ্গাসাগরের ভারত সেবা আশ্রমে। আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব বেনিবন হয়ে নামখানাতে ট্রেন ধরে, তারপর শিয়ালদার উদ্দেশ্যে। ভেরি গুড, তুমি ট্রাই করো। মেলার গন্ধ রয়েছে এই শব্দে। সবশেষে বলি, বেঁচে থাক মেলা, পোড়ো আটচালা, মানুষের ভিড়, গঙ্গার তীর, পূর্ণ মাগিঘর, গঙ্গাসাগর।